সেই ক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিয়ালের পার্ট থেকে আমরা অলরেডি চ্যাপ্টার 1 to 3 পর্যন্ত মিড টার্ম দিয়েছি। চ্যাপ্টার 4 টা কিন্তু আমরা রাখিনি আমাদের ফাইনালে। চ্যাপ্টার 4 টা আমি কিন্তু ক্লাসে করিয়েছিলাম। ওয়ার্কশিট যেটা, সেটা কিন্তু অনেকে মনে আছে আপনাদের। আমি কিন্তু ফাইনাল আগে অনেকে করিয়ে দিয়েছিলাম। 4 টা শেষ করেছিলাম। সেকশন A কি শেষ করেছিলাম না? জি ম্যাম। আচ্ছা, সেকশন B তে কি শেষ করেছিলাম? জি ম্যাম, শেষ করানো হয়েছে। আচ্ছা, তাহলে তো ওই তো তাহলে সবার এটাই আমার একসাথে একই রকমের, ঠিক আছে তাহলে। তাহলে চ্যাপ্টার 4 টা কিন্তু আমি অলরেডি শেষ করে ফেলছি। ওই চ্যাপ্টার 4 টা আমাদের ফাইনালে থাকবে। আর ফাইনালে সিলেবাসে ম্যানেজিয়াল পার্ট ইনক্লুড হবে, যেহেতু আমাদের শেষ টার্মটাই হচ্ছে কি ম্যানেজিয়াল পার্ট থেকে একদম শেষ করতে হবে। দ্যাটস ওয়াই ম্যানেজিয়াল পার্ট থেকে কি কি থাকবে সেটা আমি এখন বলতেছি। আর কেউ একজন একটু রেকর্ড করেন আমাদের আজকে ক্লাসটা। আর হচ্ছে গিয়ে বিএলসিটা কেউ একটু করতে হবে, আপনার একটু আমাকে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ প্লিজ একটু করে দেন। হ্যাঁ, বিএলসিটা একটু প্রেজেন্ট করলে হবে, কারণ বিএলসি থেকে আপনাদেরকে দেখাই দেবো সবকিছু। আমাদের কি কি চ্যাপ্টার থাকবে, কি কি আমরা পড়তে যাচ্ছি, বা কি কি আমরা করব, সবকিছু এভরিথিং আমি ওখান থেকে দেখাই দেবো। না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না এখনো। ম্যাম আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আমি দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না। এবার মনে হয় আসতেছে। হ্যাঁ, এই যে আমি দেখতে পাচ্ছি এখন। এই যে, থ্যাংক ইউ সো মাচ শহীদ। আচ্ছা, একটু নিচের দিকে যেতে হবে। হ্যাঁ, এখানে এখানে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটু শুরু করার আগে বলে নি যে ফাইনালে আমরা সম্ভবত যেটা চ্যাপ্টার 4 টা যেটা পড়িয়েছি মিডের সময় চ্যাপ্টার 4 টা রাখবো। ম্যানেজিয়াল পার্ট থেকে এখন পর্যন্ত এই যে চ্যাপ্টার 2 যেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সবাই স্ক্রিনে, কস্ট কনসেপ্ট, টার্মস এন্ড ক্লাসিফিকেশন, এইটা, এবং হচ্ছে গিয়ে সিভিপি অ্যানালাইসিস, এবং আরেকটা অধ্যায়, প্রায় 4টা অধ্যায় ইনশাআল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমাদের আজকের যেটা ম্যানেজিয়াল পার্টের প্রথম যে অধ্যায়টা, কস্ট কনসেপ্ট, টার্মস এন্ড ক্লাসিফিকেশন, এই জায়গাটা থেকে আসলে আমরা কি কি শিখবো সেটা আমি একটু বলে নিই। একটু নিচের দিকে যেতে হবে তো, একটু স্ক্রল করে। হ্যাঁ, এই যে এখানে এখানে এই জায়গাটায় লেকচার কন্টেন্ট সবাই দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে অলরেডি আমি কিন্তু এখানে বলে দিছি যে এখানে আমাদের কি কি পড়তে হবে। তো প্রথমেই দেখেন, আমি কন্টেন্ট গুলো বলার আগে একটু আগে বলে নি, আমি একটু আগে ব্রিফটা দিতে চাচ্ছি যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা আসলে আমাদের কেন পড়া লাগে বা পড়া উচিত। আমরা মোটামুটি যারা আসলে ব্যবসার দিকে যারা আমরা ধাবিত হই, যে ব্যবসাটা করব, ব্যবসা স্বাধীন পেশা, নিজে এন্টারপ্রেনার থাকবো, আমার আন্ডারে অনেকে কাজ করবে, এখানে হচ্ছে কি আমার মতো করে চলবে। তো এই রকমের যারা আসলে ওনার আছেন আমাদের এই সমাজে, তাদের আসলে দেখা যাচ্ছে কি যে তারা যখন একটা বিজনেস শুরু করে, বিজনেস শুরুর দিকে তাদের কিন্তু আলটিমেট গোল থাকে যে মিনিমাম দা কস্ট, ম্যাক্সিমাম দা প্রফিট। অল্প ব্যয় করব, কিভাবে বেশি প্রফিট আর্ন করব সেটাই। আর অবশ্যই ভালো মানের প্রোডাক্টও আমরা দেওয়ার চেষ্টা করব কাস্টমারকে, বিকজ ব্যবসাটা কিন্তু একদিনের জন্য না। সবারই আলটিমেট গোল থাকে যে ব্যবসা করব, ওখান থেকে প্রফিট আর্ন করব। যদি ভালো মানের প্রোডাক্ট আপনি কাস্টমারকে সাপ্লাই করতে না পারেন, তাহলে কিন্তু কাস্টমার আপনার উপর থেকে কিন্তু ভরসা উঠে যাবে,
হতাশ হয়ে যাবে, আপনার প্রোডাক্টটা সে কিনবে না। দ্যাটস ওয়াই আস্তে আস্তে কিন্তু আপনি বাজার থেকে অটোমেটিক ড্রপ আউট হয়ে যাবেন, যে আপনি আর টিকতেই পারতেছেন না, বিকজ আপনার প্রফিট নেই, আর্ন নেই। আপনি আপনার কোম্পানির যে এমপ্লয়ার আছে বা হচ্ছে গিয়ে ওয়ার্কার আছে, তাদেরকে আপনি কিভাবে তাদের টাকা দিবেন, যেখান থেকে ঋণ করছেন ব্যবসা শুরু করার আগে, সেখানে তাদের টাকা কিভাবে দিবেন, এভরিথিং সবকিছু মিলিয়ে আপনাকে কিন্তু ওখান থেকে হোঁচট খেয়ে চলে আসতে হবে। দ্যাট ইজ কল্ড ব্যাংকরাপ্ট, দেউলিয়া। তো এইটা কিন্তু আসলে কেউই চায় না, এটা এটা কোনো মানুষই চায় না যে আমি এত কষ্টের একটা ব্যবসা আমি থেকে হঠাৎ করে পড়ে যাব। দ্যাটস ওয়াই সবসময় প্রত্যেকটা এন্টারপ্রেনারের মাথায় থাকে আমি কিভাবে প্রোডাক্ট আসলে তৈরি করব, এবং সেখানে ভালো মানের প্রত্যেকটা র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে যে প্রোডাক্ট তৈরির জন্য যে কস্ট গুলো করব, সেটা আসলে আমি কতটা ভালো দিতে পারি এবং কতটা কম রেটে আমি খরচটা করা যায়, যাতে করে যখন কাস্টমারের হাতে ফাইনাল প্রোডাক্টটা আমি পাঠাবো, তখন যাতে করে আমার লাভ সহ মানে একটা প্রফিট সহ আমি তার কাছে প্রোডাক্টটা বিক্রি করতে পারি। এখন আপনি ধরেন একটা সাবান তৈরি করতেছেন, সাবান তৈরির জন্য আপনার যে র ম্যাটেরিয়াল গুলো দরকার সেইগুলো সব নিলেন। আপনি একটা হচ্ছে গিয়ে অফিস নিলেন বা নিজের একটা বিল্ডিং আছে, সেখানে আপনি শুরু করলেন আপনার ফ্যাক্টরি। আপনি সেখানে কিছু শ্রমিক নিলেন, মেশিনারি নিয়ে আসলেন, আপনি র ম্যাটেরিয়াল দিয়ে কাজ শুরু করলেন। এরপর আপনার একটা মনিটরিং হচ্ছে প্রোডাক্টটা ঠিকমতো হচ্ছে কিনা। এই যে আসলে একটা প্রোডাক্ট তৈরির যে প্রত্যেকটা প্রসিডিওর সেইটাই মূলত আমরা আমাদের এই অধ্যায়টায় আসলে আমরা সবাই শিখবো, যে যেকোনো ধরনের ব্যবসা শুরু করতে গেলে প্রোডাক্টটা তৈরির যে প্রক্রিয়াটা এবং সেখানে ধাপে ধাপে যে কস্ট গুলো করতে হয়, সেই কস্ট গুলোর আসলে নাম কি, বা হচ্ছে গিয়ে সেগুলো আমরা কিভাবে করে থাকি, আসলে নিয়মটা কি, এগুলো সবই হচ্ছে কি আমাদের আসলে এই অধ্যায়ে আমরা শিখবো। তাহলে আমাদের প্রথমে কি বলছে দেখেন, ডিরেক্ট ম্যাটেরিয়ালস বা হচ্ছে গিয়ে ডিরেক্ট লেবার, এই সমস্ত জিনিসগুলো যেমন প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, অপরচুনিটি কস্ট, সাঙ্ক কস্ট, এই প্রত্যেকটা কস্ট আমরা আমাদের যে বই থেকে শিখবো, সেই বইয়ের শিটটা পিডিএফ আকারে আমাদের এখানে দেওয়া আছে। যদি একটু নিচের দিকে স্ক্রল করে যান তৌহিদ প্লিজ, এই যে দেখেন লেখা চ্যাপ্টার 2 পিডিএফ, এটা একটু ওপেন করি আমরা। হ্যাঁ হ্যাঁ, ওটা ডাউনলোড হলে আসবে। এটা তাহলে আসেনি, তাহলে একটু একটু আগে যাবেন, একটু চ্যাপ্টার 2 পিডিএফ এর আগেরটা হয়ে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ এই তো চলে আসছে, হ্যাঁ চলে আসছে। আচ্ছা তাহলে একটু আমরা নিচের দিকে যাই আমরা। হ্যাঁ একটু নিচে, হ্যাঁ আমাদের এই অধ্যায়টা আমরা সবাই দেখতে পাচ্ছি যে কস্ট টার্ম ক্লাসিফিকেশন। হ্যাঁ এই যে এখান থেকে আমাদের আরেকটু আগে যাব। হ্যাঁ এই যে এখান থেকে থাকি, ওকে। না না না, একটু নিচে, আরেকটু ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে, এখান থেকে, হ্যাঁ হ্যাঁ ম্যানুফ্যাকচারিং কস্ট এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ, ওকে। তাহলে এবার আমি একটু বলি যে আমরা যখন কোনো প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি, তখন প্রত্যেকেই আমরা এখানে যারা আছি আমরা সবাই কম বেশি একটু বুঝি যে সরাসরি যে কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে প্রথমে কিন্তু লাগে কি আমাদের র ম্যাটেরিয়াল। হ্যাঁ তৈরি করতে পারি, হ্যাঁ হ্যাঁ এইটাই আসলে। তো আমরা এটা আসলে আমাদের জন্য আমি এত ইজি করে বলতেছি এর জন্যই, যাতে করে আমরা সবাই সুন্দর মতো করে এই জিনিসটা বুঝতে পারি খুব ইজিলি। এই যে আমরা যে কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে প্রথমে লাগে র ম্যাটেরিয়াল, যেটার অর্থ কি আমাদের কাঁচামাল। এখন এই কাঁচামালটা যে লাগে এটা তো সত্যি কথাই,
তো কাঁচামালটা যে সরাসরি আমরা যে একটা জিনিস তৈরি করতে গেলে যে কাজে লাগাচ্ছি ওটা কি আমাদের বলা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস। তার মানে র মেটেরিয়ালটা কিন্তু আমার কার আন্ডারে পড়ে যাচ্ছে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস। একটা প্রোডাক্টের জন্য প্রথমেই ম্যানুফ্যাকচারিং কস্ট হিসেবে কি আসতেছে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়ালসটা কি, আমি যদি সহজভাবে বলি সেটা হচ্ছে এটাকে আসলে আমরা কাঁচামাল হিসেবেই আমরা জানি, এবং একটা প্রোডাক্ট তৈরি করতে যে সরাসরি যে ইনভলভ থাকে সেটা কি আসলে আমরা বলি ডিরেক্ট ম্যাটেরিয়ালস। তার মানে আমাদের যে ম্যাটেরিয়ালস দ্যাট গো ইনটু দ্য ফাইনাল প্রোডাক্ট আর কল র ম্যাটেরিয়ালস। একটা প্রোডাক্টে একদম ফাইনালে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত যত কিছু ম্যাটেরিয়ালস আমার এখানে লাগবে সবগুলো হচ্ছে আমার র ম্যাটেরিয়ালস, এবং এটা অবশ্যই আমার ডিরেক্টলি এটা ইউজ করে দেখি এটাকে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালস বলি। তাহলে সবাই কি কম বেশি বুঝতে পারছি যে আসলে ডিরেক্ট ম্যাটেরিয়ালসটা আসলে কি, আমরা যে কি হবে? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। যেটা না বুঝবেন সেটা জাস্ট হ্যান্ড রেজ করে আমাকে বলবেন, ম্যাম এটা বুঝিনি। ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর পরে এবার আমরা আসি। আমরা সুন্দর করে একদম লাইন বাই লাইন সুন্দর করে আমরা পড়বো, এর জন্যই পড়বো যাতে করে আমাদের প্রত্যেকটা জিনিস এখানে মনে থাকে। এবার আসেন, আপনি একটা মালিক হিসেবে আপনার আপনার কোম্পানিতে আপনি র মেটেরিয়াল দিয়ে কাজ শুরু করছেন, এটা ভালো কথা। এখন র মেটেরিয়াল দিয়ে আপনি শুধুমাত্র কাঁচামাল নিয়ে কি বসে থাকবেন? কখনোই না। কাঁচামালটাকে সুন্দর মতো প্রক্রিয়াজাত করে যে কোনো কাজে এটাতে উপনিবেশ কে করবে? অবশ্যই আপনার কোম্পানির শ্রমিকরা, যাদেরকে আমরা লেবার বলতেছি। এবং এই লেবাররা সরাসরি তারা এটার সাথে সংযুক্ত থাকে বলেই এই প্রোডাক্ট তৈরির সাথে সরাসরি থাকে দেখেই তাদেরকে আমরা বলতেছি ডিরেক্ট লেবার। সো ডিরেক্টলি যারা আমাদের এই প্রোডাক্ট তৈরি করার জন্য যারা শ্রম দিচ্ছেন তাদেরকে আমরা কি বলতেছি, ডিরেক্ট লেবার। এটা হচ্ছে মেইন কথা। ওকে, তো এটা বোঝা গেছে তাহলে সবার, আমি কম বেশি বুঝতেছি। এরপরে আসেন, ডিরেক্ট লেবারের পরে আমরা চলে যাচ্ছি আরো নিচে। হ্যাঁ, এখানে এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। গুড। সো আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালস কি সেটা বুঝতে পারলাম, র ম্যাটেরিয়ালস কি ডিরেক্ট ম্যাটেরিয়ালস বলে। গুড। যেসব লেবাররা এখানে দিনরাত পরিশ্রম করে আমার প্রোডাক্টটা একদম হচ্ছে গিয়ে ফাইনাল প্রোডাক্ট হিসেবে তারা তৈরি করতেছে তাদেরকে আমরা বলতেছি ডিরেক্ট লেবার। এটাও ভালো কথা, তারা ডিরেক্টলি ইনভলভ দেখে তাদেরকে আমরা ডিরেক্ট করতেছি। কিন্তু এমনও তো হতে পারে যে আমাদের এই প্রোডাক্ট তৈরি করতে গেলে কিছু কিছু প্রোডাক্ট আছে বা কিছু কিছু এলিমেন্ট আছে যা কিন্তু সরাসরি যদি আমাদের এখানে নাও থাকে তারা কিন্তু পরোক্ষভাবে আমাদেরকে হেল্প করে যাচ্ছে ডে বাই ডে। তার মানে কি হচ্ছে, প্রত্যক্ষভাবে একজন আমাদের হেল্প করতেছে, পরোক্ষভাবে আমাদেরকে অন্য যে উপাদানগুলো আছে সেগুলো আমাদেরকে হেল্প করতেছে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য। সেটা তো অবশ্যই আমরা সবাই জানি যে অনেক কিছু আছে যে আসলে সরাসরি আসলে ইনভলভ আমরা হয়তোবা করতেছি কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, তাহলে এই জায়গাটা তাহলে তাদেরকে কি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আসলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড একই কথা। যে সমস্ত এলিমেন্ট গুলো ফ্যাক্টরি রিলেটেড কাজগুলো করতে আমাদেরকে পরোক্ষভাবে হেল্প করবে সেটা কি আমরা বলতেছি কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এই জায়গাতে কি কি থাকতে পারে এখানে, তাহলে আমরা দেখি তাহলে ইনডাইরেক্ট যত কিছু আছে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডাইরেক্ট লেবার, তার মানে ইনডাইরেক্ট যেগুলো আছে। এমনও হতে পারে আমার ফ্যাক্টরি রিলেটেড আমার কি কি থাকতে পারে, আমি আমার যেখানে ফ্যাক্টরিটা আমি তৈরি করছি সেই জায়গাটার ট্যাক্স আমি দিচ্ছি। অবভিয়াসলি আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিবে, তো এটা স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা প্রোডাক্টের আমি ট্যাক্স দিচ্ছি, এটা স্বাভাবিক ব্যাপার। এরপরে আমার কোম্পানিতে যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে সেখানে আমার লাইট এবং হিট, কোন কোন ক্ষেত্রে তাপ দেওয়া লাগে প্রোডাক্টের, সেটা আমার ইউজ করা লাগতেছে, হিট আর লাইট। তারপর প্রপার্টি ট্যাক্স দিচ্ছি আমি। তারপরে আমাদের প্রত্যেকটা মেশিনারির প্রত্যেকটা জায়গার আমাদের ইন্স্যুরেন্স করা আছে, সেই ইন্স্যুরেন্সের জন্য টাকা ব্যয় করতেছি। আমার প্রত্যেকটা মেশিনের ডেপ্রিসিয়েশন হতেছে, ডেপ্রিসিয়েশন আমি একটা খরচ করতেছি। ঠিক এই রকমের যত রকমের ফ্যাক্টরি রিলেটেড খরচগুলো আছে সবগুলোকে আমরা কি বলতেছি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। বুঝতে পারছি সবাই? আমি পরীক্ষায় যখন এই অধ্যায় থেকে ম্যাথ দিব তখন আপনারা ডিরেক্টলি দেখলেই চিনতে পারবেন যেগুলো ডিরেক্ট লেখা আছে ওগুলো ডিরেক্ট ম্যাটেরিয়ালস বা ডিরেক্ট লেবার, আর যেগুলোর সাথে ফ্যাক্টরি কথাটা বলা থাকবে সেইগুলি হচ্ছে কি আমাদের ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমি সেখানে পাশে অবশ্যই আপনাদের সুবিধার্থে ফ্যাক্টরি কথাটা বলে দিব। সাপোজ আমি বললাম হিট অ্যান্ড লাইট ফ্যাক্টরি, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি,
তারপর ইন্স্যুরেন্স ফ্যাক্টরি। আমি এভাবে প্রত্যেকটা জিনিস ওখানে সুন্দর করে আমি বলে দিব। তাহলে আপনার সুন্দর মতো সবকিছু বুঝে যাচ্ছেন যে আসলে কোনটার পরে আসলে কোনটা হবে বা আসলে কোনটা কার আন্ডারে। তাহলে আমাদের কিন্তু ওখানে কোনো সমস্যা হবে না। ওকে। তাহলে এবার আসেন আরেকটু কথা বলে রাখি নন ম্যানুফ্যাকচারিং কস্ট। যে ম্যাডাম আমরা তো ম্যানুফ্যাকচারিং কস্টটা পড়লাম, নন ম্যানুফ্যাকচারিং কস্ট আবার এটা কি হতে পারে? আচ্ছা, ম্যানুফ্যাকচারিং আসলে সরাসরি আসলে রিলেটেড থাকে আমার প্রোডাক্ট তৈরির জন্য, মেকিং এর মানে প্রোডাক্টটা মেকিং করার জন্য সরাসরি বা পরোক্ষভাবে যেটাই আমরা বলি। কিন্তু নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো যেগুলো একদম কম্পালসারি আমাদেরকে করতেই হয় এবং এটা করতেই হবে। যেমন এইটার ভিতরে যদি আমি এইটা বলি, সেলিং কস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সব থেকে বড় ধরনের নন ম্যানুফ্যাকচারিং কস্ট হিসেবে ব্যবহৃত হয়। তো সেলিং কস্টটাকে এটা কম বেশি আমরা সবাই বুঝতেছি, সেল করা তো মানে বিক্রয় করা। তার মানে বিক্রয় করার সাথে যে সমস্ত আসলে আমাদের অফিসাররা থাকে বা যে সমস্ত আসলে আমাদের প্রতিনিধিরা থাকে, কারণ আপনি শুধু প্রোডাক্টটা তৈরি করে বসে থাকলেই চলবে না, কাস্টমারদের কাছে একদম ফাইনালি ফিনিশড গুডসে পরিণত করে সেটা বিক্রি করতে হবে। তো এই যে আসলে বিক্রি করার জন্য সাধারণত আমাদের যেসব প্রতিনিধিরা কাজ করে তাদের জন্য বা আমাদেরকে যে বেতনটা দেওয়া লাগে বা যে কস্টটা করা লাগে ওটা কিন্তু সেলিং কস্ট হিসেবে একদম আমাদের কিন্তু পরিচিত। এরপরে আসেন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। আপনি মালিক, আপনি সবকিছু হয়তো ডিকটেশন দিচ্ছেন, কিন্তু আপনার কোম্পানির কাজগুলো কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এর লোকগুলোই তারাই কিন্তু কাজগুলো করে আপনার কোম্পানি উঠিয়ে দিচ্ছে। মানে সবসময় একটা কোম্পানির মালিককে বা যেকোনো জায়গার সিইও বা ওনারকে মাথায় রাখতে হবে যে তার প্রতিষ্ঠানটার সুনামের জন্য সবথেকে বেশি দায়ী কিন্তু তারা যারা কাস্টমাইজ তারা হচ্ছে কিন্তু তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পিপলরা। বিকজ তাদের কষ্টের জন্যই কিন্তু কোম্পানি একটা ভালো জায়গায় একটা প্রফিটেবল একটা স্তরে তারা চলে যায়। গুডউইল বলেন যে কোনো কিছু বলেন, এই সব কিছুর জন্য কিন্তু অ্যাডমিনের পিপলরা তারাই কিন্তু কোম্পানিটাকে একদম একটা জায়গায় তারা নিয়ে যাচ্ছে, তারা দিনরাত পরিশ্রম করে। অতএব অ্যাডমিনে যারা চাকরি করেন তাদেরকে তাদের চাওয়া পাওয়া, তাদের বিভিন্ন পরিধি, তাদের আসলে মানে কোন কোন সেক্টর আসলে কোন কোন জিনিসটা তাদের সীমাবদ্ধতা আছে বা কি কি করতে পারবে না, তাদেরকে বোনাস দেওয়া, তাদেরকে প্রফিট দেওয়া, তাদেরকে মোটিভেশন দেওয়া, তাদেরকে যেভাবেই হোক কোম্পানির সাথে তাদেরকে ঠিক রেখে কোম্পানিটাকে ভালো একটা জায়গাতে নিয়ে যাওয়ার জন্য দিনরাত কিন্তু পরিশ্রম করবেন কিন্তু কে? অবশ্যই মালিক। তাহলে প্রফিট আসার পরে সবসময় মালিকের টার্গেট থাকে যে দুইটা ডিপার্টমেন্টের মানুষদেরকে ঠিক রাখা, সেটা হচ্ছে সেলিং সাইডের এবং একটা হচ্ছে অ্যাডমিন সাইডের। এইটা যে এইটার জন্য যে ব্যয়গুলো আসলে আমরা করি ওইটাকেই বলা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এটা কিন্তু আমাদের করতে হচ্ছে, বাধ্য আমরা, এবং এটা দিতেই হবে। নাহলে কিন্তু কোম্পানি একদম যেকোনো সময় একদম পুরো একদম লাল বাতি জ্বালাই দিয়ে যাবে একদম। ওকে। তো ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং মোটামুটি আমরা বুঝতে পারলাম। এখন একটু আমরা নিচের দিকে যাই, আরেকটু হ্যাঁ যেতে থাকি এখানে এখানে প্রোডাক্ট কস্ট। আচ্ছা, এখন যে কস্ট গুলো নিয়ে আমি আলোচনা করব এটা খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব এবং জাস্ট মেইন থিম গুলো আমি বলবো। আপনারা সেই জিনিসগুলো জাস্ট পাশে যখন এগুলো পড়বেন এই শীট থেকে তখন ওই জিনিসটা মেইনটা মাথায় রাখলেই হবে। এবং আমার কথাগুলো এই শীটে এখানে সবকিছু আছে বা এই বইয়ে আছে। আচ্ছা, প্রোডাক্ট কস্ট শুনেই বুঝতে পারছি যে এটা আসলে প্রোডাক্ট তৈরি করার জন্য একদম শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত মানে কাস্টমারের হাতে যাওয়ার আগ পর্যন্ত যত ব্যয় করতে হয় সবগুলোকে একসাথে মিক্সটাকেই বলা হচ্ছে প্রোডাক্ট কস্ট। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি র মেটেরিয়াল কেনা থেকে শুরু করে একদম সেটাকে প্রসেস করে লেবার দিয়ে তৈরি করে মেশিনারি ইউজ করে সেটাকে তৈরি করে গুদামে রাখবেন, সেটাকে পরিবহনে করে নিয়ে যাবেন। আর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তখন ইন্স্যুরেন্সের আবার সেখানে একটা ঝামেলা আছে। এরকম সবকিছু করে যখন আপনি একদম লাস্টে কাস্টমারদের হাতে একটা একটা ভালো একটা প্রাইসে বিক্রি করবেন, এই সমস্ত প্রক্রিয়াকেই বলা হচ্ছে প্রোডাক্ট কস্ট। যদি এখানে একটু লেখা দেখি যে এখানে কি বলছে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট কস্ট ইনক্লুড অল কস্ট ইনভলভড ইন অ্যাকোয়ারিং অর মেকিং আ প্রোডাক্ট। যে কথাটা বললাম সেটাই। তো শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু কস্ট আসলে আমাদের করা লাগে এটা প্রোডাক্ট তৈরি করতে, দ্যাট ইজ কল প্রোডাক্ট কস্ট। আচ্ছা, এবার আসেন পিরিয়ড কস্ট। হ্যাঁ, পিরিয়ড কস্টটা কি? এটা হচ্ছে যেহেতু আমরা পিরিয়ডের কথা শুনেই জানি যে একটা বিরতি থাকে হয়তো বা এখানে, সেটা মানে হচ্ছে আপনি এমন একজন ব্যবসায়ী যে আপনার ব্যবসাটা আসলে আপনি বছরে 6 মাস করতেছেন আর বাকি 6 মাস বসে থাকতেছেন। তাহলে সেই রকম বিজনেস গুলোকে আসলে আমরা পিরিয়ড কস্ট বলি।
যে একটা সময় আমরা খুব প্রফিট করব, আবার একটা সময় চুপচাপ বসে থাকবো। সেরকম যদি এক্সাম্পল দিই, সেটা হইতে পারে আপনার ধরেন এখন খুব গরম পড়তেছে, এই গরমে আপনি পুরা আইস দিয়ে বানানো লেবুর শরবত এখন আপনি একটা রাস্তার পাশে বসে বিক্রি করতেছেন। এখন এই যে লেবুর শরবতটা এত ঠান্ডা ঠান্ডা কেন বেশি বিক্রি হচ্ছে? বিকজ অফ সামার বা হট বা হচ্ছে এখানে প্রচুর গরম, মানুষ খাওয়াই লাগবে, তারা পাগল হয়ে আসতেছে যে ভাই আমাকে এক গ্লাস লেবুর শরবত দেন বা আমাকে এক গ্লাস চা দেন। কিন্তু আপনি যদি এটা শীতকাল খুব কনকনে শীত ঠান্ডার মধ্যে যদি আপনি খুব বরফ দিয়ে যদি এরকম একটা গ্লাস শরবত আপনি কাউকে সাদেন যে ভাই এক গ্লাস খান, দেখবেন কেউ আপনার ওখানে আশেপাশে আসবে না, যে ভাই আমি তো শীতে মরতেছি, আপনার এই শরবত এখন কে খাবে? তবে শরবতের জায়গায় যদি আপনি চা বিক্রি করেন বা কোনো পিঠা টিঠা বিক্রি করেন ঠান্ডার সময়, তাহলে ওটা বেশি বিক্রি হবে। তাহলে এই রকমের আসলে কস্ট গুলো সাধারণত যেগুলো হয়ে থাকে মালিকরা করে থাকে, এটাকে বলা হয় পিরিয়ড কস্ট। ওকে, এরপর তাহলে আবার নিচের দিকে চলে যাই একটু। আচ্ছা, প্রাইম এন্ড কনভার্সন আমাদের আপাতত লাগবে না। এটা আমরা ওই যে প্রাইম কস্ট আমি তো বললাম ডিরেক্ট ম্যাটেরিয়ালস আর ডিরেক্ট লেবারটাকে প্রাইম কস্ট বলে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটাকে বলা হয় কনভার্সন কস্ট। ওটা একটু নিচে দেয়, হ্যাঁ নিচের দিকে চলে যায়। হ্যাঁ, ইনভেন্টরিয়াল কস্ট দরকার নেই, দরকার নেই এটা, হ্যাঁ নিচের দিকে যাই আমরা। হ্যাঁ এখানে থাকি ভেরিয়েবল কস্ট। আচ্ছা, ভেরিয়েবল কস্ট সাধারণত যে সমস্ত কস্ট আসলে ভেরি করে, ভেরি করে এমনটা কি, ধরেন কোম্পানি থেকে আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন, এখন সেই প্রোডাক্টটা আপনি লিমিটেড একটা ভার্সন মানে লিমিটেড একটা একটা প্রোডাক্ট মানে একটা পরিমাণ আপনি তৈরি করলেন। আপনি ভাবতেছেন যে আমি যখন বাজারে এই নিউ প্রোডাক্টটা ছাড়বো, যদি কাস্টমারদের ওয়ান ডিমান্ড নিড কিছুই না থাকে আমার প্রোডাক্ট ইউজ করার পরে, তাহলে তখন কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু পড়ে থাকবে, ওটা ফাও ফাও আসলে কিন্তু ওটা তখন নষ্ট হবে। তাহলে আমি তখন এতগুলো প্রোডাক্ট আসলে মানে তৈরি করে আসলে বড় বিপদে পড়ে যাব। দ্যাটস ওয়াই মালিকের মাথায় অলওয়েজ এটা টেনশন থাকে যে আমি একটা প্রোডাক্ট তৈরি করে কিছু পরিমাণ আগে বাজারে ছাড়ি। যদি বাজারে দেখা গেল বিক্রির পরিমাণটা বেড়ে গেল, কাস্টমারদের ওয়ান্ট খুবই বেশি, নিডও বেশি, যে তারা চাচ্ছে ভাই আমাদেরকে আরো দেন আরো দেন, কারণ প্রোডাক্টটা খুবই ভালো, তখন কিন্তু আপনার প্রফিটও বেড়ে যাবে। আবার যদি এমন হয় যে আপনার প্রোডাক্টটা ভালোই লাগেনি কারো, তারা কিন্তু ওইটা সুইচ করবে যে না দূর এটা কি ধরনের প্রোডাক্ট ভালো লাগে না, এটা কিনবো না, টাকা দিয়ে এটা কিনবো না। তখন কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু পড়ে থাকবে আপনার গুদামে। তাহলে এই যে কষ্ট করে টাকা পয়সা খরচ করে তৈরি করলেন, তাহলে এই যে জিনিসটা তো নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো ভেরিটা এটা অলওয়েজ করে, ভেরিটা করে কাদের উপর? কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের উপর, কাস্টমারদের নিডের উপর, ডিমান্ডের উপর, ওয়ান্টের উপর, তাদের হচ্ছে গিয়ে মানে তাদের যে আসলে ইচ্ছাটা যে চাচ্ছে কিনা সেগুলোর উপরে। তো এইটাকে আসলে আমরা ভেরিয়েবল কস্ট বলি, বা যদি এটা এখানে বলি যে ভেরিয়েবল কস্ট ইজ কস্ট দ্যাট ভেরিজ ইন টোটাল অর ডিরেক্ট প্রপোর্শন টু চেঞ্জ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। সো লেভেল অফ অ্যাক্টিভিটিটা আসলে ভেরি করে ওই যে কাস্টমারদের সবকিছুর উপর ভিত্তি করেই। সো এই জন্য এটাকে ভেরিয়েবল কস্ট বলে। আরেকটা যদি উদাহরণ দিই, আমি আরেকটা উদাহরণ যদি আপনাদের জ্ঞাতার্থে আমি দিতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনারা ইন্টারের পাশ করে যখন আমাদের ভার্সিটিতে ভর্তি হলেন, তো ওই সময় আপনার ইন্টার রেজাল্টের উপর কিন্তু আপনাদেরকে ওয়েবার দেওয়া হয়েছে। যে হচ্ছে গোল্ডেন এ প্লাস দুইটাতে তাকে হয়তো বা 75 বা হচ্ছে তাদের থেকে 50%, আপনাদের সময় হয়তো 50% দিচ্ছে, 50%। আর যে হয়তো বা দুইটাতে এ গ্রেড তাকে হয়তো বা 30% বা 20% হতে পারছে, এই যে ভেরিটা করতেছে বিকজ অফ ইউর ইন্টার রেজাল্ট। ওকে, সো এইটাকে বলা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ওকে, তাহলে এইটা যদি হয় ভেরিয়েবল কস্ট, তাহলে দেখি নিচের দিকে যাই একটু। তাহলে ফিক্সড কস্টটা কি? ফিক্সড কস্টটা হচ্ছে যেটা সবসময় একটু একটু নিচের দিকে যায়, নিচের দিকে ফিক্সড কস্ট নিচের দিকে মনে হয়, এখানেও না, নিচের দিকে আরো উপরে আছে না, ভেরিয়েবলের পরে ফিক্সড, নিচের দিকে যাই তাহলে। এই যে এখানে ফিক্সড, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে যেখানে ফিক্সড কস্ট হচ্ছে যে কস্টটা অলওয়েজ ফিক্সড থাকবে। আপনি একটা বছরের মধ্যে আপনার এই কস্টটা রিমেইন কনস্ট্যান্ট থাকবে, কখনো চেঞ্জ হবে না। কারণ যত কিছুই হোক না কেন কোম্পানিতে, আপনি যতগুলো শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন, যতগুলো এমপ্লয়ি দিয়ে কাজ করাচ্ছেন, আপনি যতই সমস্যা আসুক না কেন আপনি এক বছর মধ্যে চেঞ্জ করতে পারবেন না, যেটা ফিক্সডই থাকবে। যে কোনো অবস্থাতে এটা ফিক্সড থাকবে। আর যদি এটা এখানের ভাষায় বলি, এ ফিক্সড কস্ট ইজ ফর দ্য রিমেন কনস্ট্যান্ট রিগার্ডলেস অফ চেঞ্জেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। আর যদি একটা আরেকটা উদাহরণ দিয়ে বলি, আপনাদের এখানে প্রত্যেকের ওয়েবারের এটা থাকলেও
আপনাদের প্রত্যেকের ভর্তি যে রেজিস্ট্রেশন ফিটা এটা সবার জন্য সমান, ওটা সবার জন্য ফিক্সড, সবার জন্য একই টাকা। তো এটাই হচ্ছে কি আমাদের ফিক্সড কস্টের উদাহরণ বা ফিক্সড কস্ট। আচ্ছা, তারপরে নিচের দিকে যাই আমরা। আচ্ছা, এখানে থাকি অপরচুনিটি কস্ট। হ্যাঁ, অপরচুনিটি কস্ট যা বাংলা অর্থ হচ্ছে কি সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয়টা হচ্ছে যদি আগে একটু উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে আপনি আপনার হাতে দেখা গেল যে দুইটা সুযোগ আছে। একটা হচ্ছে গিয়ে যদি এক্স কোম্পানির সাথে আপনি বিজনেস করেন তাহলে ওখানে প্রফিট আসবে মাসে 50,000 টাকা। আবার যদি ওয়াই কোম্পানির সাথে আপনি বিজনেস করেন তাহলে ওখানে প্রফিট আসবে মাসে 20,000 টাকা। কিন্তু একটাতে 50,000, একটাতে 20,000। এই দুইটাতে আপনি আগে দেখবেন যে বাজারে সব থেকে ভালো কোম্পানি বা রিওয়ান বা হচ্ছে গিয়ে সবার কাছে একটা মনোমুগ্ধকর কোম্পানি হিসেবে কে আছে। আপনি দেখলেন যে আসলে ওয়াই কোম্পানি, যার প্রফিট হচ্ছে গিয়ে মাসে কত, আপনি ওখানে 20,000 টাকা পাবেন। তাহলে এখন আপনি চিন্তা ভাবনা করলেন যে এক্স কোম্পানির অবস্থা হচ্ছে কখনো ভালো কখনো খারাপ, বা ওরা একটু প্রতারক টাইপের, ওরা হয়তো টাকা ইনভেস্ট করলে টাকা বেড়ে দিয়ে চলেও যেতে পারে। দ্যাটস ওয়াই আপনি চিন্তা ভাবনা করে যখন আপনি ওয়াই কোম্পানিতে যখন আপনি ইনভেস্টটা করবেন, এই একটা কোম্পানিতে ইনভেস্ট করতে গিয়ে যখন আপনার ওয়াই কোম্পানিকে আপনি হারাবেন, ওইটা কি বলা হচ্ছে অপরচুনিটি কস্ট। তার মানে সুযোগ অনেকগুলোর ভিতর থেকে যখন আপনি একটা সুযোগ যখন আপনি সিলেক্ট করবেন অনেকগুলো সুযোগের মধ্যে, তখন ওই সুযোগ নিতে গিয়ে যখন বাকি সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়, ওটাকে বলা হয় অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। ওকে। আর এখানে কি বলতেছে? অপরচুনিটি কস্ট ইজ দ্য পটেনশিয়াল বেনিফিট দ্যাট ইজ গিভেন আপ when one alternative is selected over another. এই হচ্ছে অবস্থা। আর আরেকটা যদি উদাহরণ দিয়ে বলি, যে ধরেন হয়তো বিয়ের সময় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলি, ৩ জন আপনার কাছে অপশন আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে বিসিএস ক্যাডার। এখন দেখে শুনে চিন্তা ভাবনা করে কেউ কেউ বিসিএস ক্যাডারকে পছন্দ করলেন, তাহলে এখানে বিসিএস ক্যাডারকে পছন্দ করতে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার অপশনটা আপনার চিরদিনের জন্য বাদ হয়ে গেল। আবার কেউ ডাক্তারকে পছন্দ করলেন, তখন কিন্তু ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার আপনার বাদ হয়ে গেল। তো এই যে একটা সুযোগ নিতে গিয়ে যখন আপনার এনাদার সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়, ওটা কি বলা হচ্ছে? সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। মোটামুটি সবাই মনে হয় এটা বুঝতে পারছেন আপনারা? গুড। হ্যাঁ, হ্যাঁ, একটা ধরতে গিয়ে যখন বাকিগুলো হাতছাড়া হয়ে যায়, এটাই আসলে অপরচুনিটি কস্ট। হ্যাঁ, তারপরে সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্টটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত নিমজ্জিত ব্যয়। নিমজ্জিত ব্যয়টা কি আসলে? এটা হচ্ছে কোম্পানির এমন একটা ব্যয় যখন আপনি কিছু কিছু ব্যয় আছে যেগুলো আপনি করে ফেলতেছেন, যেগুলো আপনি একদম করে ফেলছেন যে হ্যাঁ এটা আমি করে ফেলছি বা ইনভেস্ট করে ফেলছেন, ইনভেস্ট করে ফেলছেন। ইনভেস্ট করার পরে হঠাৎ করে শুনলেন যে আহ, আপনার হয়তো বা এই জিনিসটা আপনার হয়তো ঠিক মতো হয়তো ব্যবসাটা হবে না, বা আপনার টাকাটা মার গেছে, তখন কিন্তু এর সমস্যা। আপনি না পারতেছেন টাকাটা উঠাতে, না পারবেন ওটা কাউকে বলতে। তো এই যে টাকা এক জায়গায় ইনভেস্ট করে ফেললেন, ইনভেস্ট করার পরে শুনতেছেন আপনি টাকাটা দেখো পাবেন না, আপনি সাথে উঠাতে পারবেন না, এটা আপনার জন্য সব থেকে বড় একটা ক্ষতি হয়ে গেল। তাহলে এই যে যে ব্যয়টা একবার করে ফেললে একদম সারা জীবনের জন্য চলে যাচ্ছে, আপনি কখনো এটাকে আর কোনোভাবে এইটা উঠাতে পারবেন না, ওটাকে বলা হচ্ছে নিমজ্জিত ব্যয় বা সাঙ্ক কস্ট। তাহলে সাঙ্ক কস্ট ইজ দ্য কস্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড এন্ড দ্যাট ক্যান নট বি চেঞ্জড বাই এনি ডিসিশন নাও অর ইন দ্য ফিউচার। আপনি এখনো যেসব ডিসিশন নিতে চান বা ফিউচার যেটা নিতে চান হোয়াট এভার, আপনি কোনো ডিসিশনের মাধ্যমেই আপনি সেই আপনার যে ব্যয়টা আপনি সেটা ফিরাতে পারবেন না। এটাকে বলা হচ্ছে সাঙ্ক কস্ট বা নিমজ্জিত ব্যয়। সো এটা কি বোঝা গেছে? প্রত্যেকে যে কয়টা ব্যয়ের কথা বললাম সবাই বুঝতে পারছি আমরা? ওকে। তো যে কয়টা ব্যয়ের কথা বললাম এগুলো কি খুব কঠিন লাগলো? আমরা ক্লাসে কি আছি সবাই? Yes, ma'am, আছি। আচ্ছা, আমি যেটা বললাম যে খুব কঠিন লাগলো, এই যে ব্যয়গুলোর কথা বললাম এক্সাম্পল সহকারে। না ম্যাম। আচ্ছা, এগুলো যদি সহজ লাগে তাহলে এইগুলোর ম্যাথ করতে আপনাদের বেশি সময় লাগবে না, থাকে হয়তো 5 মিনিট সময় লাগবে এগুলোর ম্যাথটার ফর্মুলাটা বুঝে এগুলোর ম্যাথ করতে, কারণ এই জিনিসগুলো দিয়ে আমাদের ম্যাথটা পরীক্ষায় আসবে। তো এই জায়গাটায় একটু এইখানে, হ্যাঁ, এই যে এখানে দেখেন আপনারা নিয়ম নিয়ম দেখতে পাচ্ছেন, এখানে আপনার সবাই একটা নিয়ম দেখতে পাচ্ছেন
এই নিয়মটা এখন হচ্ছে গিয়ে আমি যদি বলে দিই এটা বলতে পারি অথবা ক্লাসেও করাতে পারি। ক্লাসে এটা করাবো, কারণ ক্লাসে সরাসরি এটা করিয়ে এখান থেকে ম্যাথটা করালে আপনারা সঙ্গে সঙ্গে ভালো বুঝবেন এখানে অনলাইনের থেকে। কারণ হচ্ছে কি আমাদের ক্লাসে এই ম্যাথটার এই ফর্মুলাটা এটা করাবো, আগে শিখিয়ে দিব, শিখিয়ে দেন ম্যাথটা সরাসরি প্রয়োগ করলে আপনারা সরাসরি এটা ভালো মতো বুঝে যাবেন। আর না হলে এখন যদি আমি এইটার নিয়মটা শিখাই, তারপর যদি বলি যে বাসায় এটার ম্যাথটা করে আমাকে দেখাবেন, তাহলে হয়তো পারতেও পারেন আবার নাও পারতে পারেন। তারপরে হালকা করে আইডিয়া দিয়ে দেন। হ্যাঁ, তারপর তাহলে একটু হালকা করে আইডিয়া দিয়ে দিই আমি, সেটাও বেটার হয়। আচ্ছা, তাহলে এখানে একটু শুরুতে যাই। তহিদুল, হ্যাঁ, গুড। এটা একটু বড় করা যাবে? ঠিক আছে, সমস্যা নেই, এইভাবেই থাক তাহলে। তাহলে আমি একটু বলি আমাদের এই ম্যাথের একটু নিয়মটা আমি একটু বলে দিই, যেটা খুবই সোজা। সেটা হচ্ছে আমাদের এই ম্যাথে তিনটা এখানে আমাদের তিনটা জিনিস আছে সবসময় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে র মেটেরিয়াল, আরেকটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং কস্ট, আর একটা হচ্ছে কি আমাদের ফিনিশড গুডস ইনভেন্টরি। র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, আর হচ্ছে ফিনিশড গুডস ইনভেন্টরি। হ্যাঁ হ্যাঁ, আছি তহিদুল, আছি। আচ্ছা, বলতেছিলাম যে তিনটা ক্রাইটেরিয়ার বিগিনিং এবং এন্ডিং অ্যামাউন্ট আমরা এখানে দিয়ে দিব। সেটা হচ্ছে র মেটেরিয়ালস বিগিনিং এন্ডিং অ্যামাউন্ট আমরা কোশ্চেনে দিয়ে দিব, ওয়ার্কিং প্রসেস আমরা বিগিনিং এবং এন্ডিং অ্যামাউন্ট দিয়ে দিব, তারপর হচ্ছে ফিনিশ গুডস ইনভেন্টরি বিগিনিং এবং এন্ডিং অ্যামাউন্ট আমরা এখানে দিয়ে দিব। কারণ দিয়ে দিব কেন, এটা হচ্ছে এই ম্যাথের নিয়ম। আপনি শুরুতে কি পরিমাণ টাকা নিয়ে আপনি কাজ শুরু করলেন, আপনার কি পরিমাণ খরচ হয়নি, আপনার কাজটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা একটা মনিটরিং করা লাগবে সেইটা। তারপর হচ্ছে কি আপনি একদম লাস্টে যখন কাস্টমারদের হাতে পৌঁছতেছেন তখন ঠিকমতো কতগুলো প্রোডাক্ট আপনি পৌঁছতে পারতেছেন, এই জিনিসগুলো আমাদের এখানে আমরা দিয়ে দিব। তো যদি আমি প্রথমেই বলি, দেখেন এখানে ডিরেক্ট ম্যাটেরিয়ালস শিরোনাম, ডিরেক্ট ম্যাটেরিয়ালস শিরোনাম দিয়ে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালস বলতে কোনটাকে জানি বুঝি, সবাই কিন্তু আমরা পড়েছিলাম থিওরিতে র ম্যাটেরিয়ালসটাকে, তাই না? র ম্যাটেরিয়ালস প্রোডাক্ট বানানোর আগে পর্যন্ত যেগুলো ইউজ করবে, হ্যাঁ, যেগুলো ইউজ করা হয়, এক্স্যাক্টলি। তাহলে এই যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস আসলে আমাদের প্রথমেই আসি আবার র ম্যাটেরিয়ালস এর জন্য। তো দেখেন এখানে লেখা আছে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি কমা দিয়ে জানুয়ারি 1। এখানে আমরা মাসের নাম দিতে পারি বা সরাসরি বিগিনিং অ্যামাউন্টও বলতে পারি, বা সরাসরি আমরা এক্স বা ওয়াই যেটা একটা সংখ্যা দিয়ে আমরা বলতে পারি। এটা আপনারা ধরে নেবেন যে সাপোজ আমি বললাম যে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি জেড, র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি এ, তাহলে কে এখানে বিগিনিং এবং কে হচ্ছে এন্ডিং, বলেন তো? বিগিনিং হচ্ছে অবশ্যই এ, আর জেড হচ্ছে কি আমাদের এন্ডিং। এভাবে বুঝে নেবেন। ওকে, তো ঠিক আছে। দেখেন এখানে আমাদের প্রথম থাকবে র মেটেরিয়ালস ইনভেন্টরি, মানে আপনি শুরুতে কি পরিমাণ নিয়ে কাজ করা শুরু করছিলেন। ধরেন আমি একটা উদাহরণ দিয়ে, এখানে সবসময় যে উদাহরণটা আমি দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার বাসায় মেহমান আসবে। তো মেহমান আসবে, প্রথমে তারা বললো যে আমরা আমরা আসবো হয়তো 5 থেকে 4-5 জন আমরা আসবো। এখন এই যে 4-5 জন যে আসবে, আপনার বাসায় আছে আরো ধরেন 3-4 জন আছে, প্রায় 10 জনের একটা এস্টিমেট ধরে আপনাকে রান্না করতে হবে। আপনি পোলার চাল আনতে গেলেন 1 কেজি, আপনি 2 কেজি পোলার চাল নিয়ে আসছেন। এখন 2 কেজি পোলার চাল নিয়ে আসছেন, এখন আপনি ভাবতেছেন যে ঠিক আছে আমার 2 কেজি পোলার চাল দিয়ে হয়ে যাবে, কারণ আমার 10 জনের মতো মানুষ আমার হিসাবে আছে। আচ্ছা, তারপরে আপনি কি করলেন, আপনি যেদিনকে আপনার বাসায় গেস্ট আসবে তার আগের দিন রাতে আপনি শুনতে পেলেন আপনার গেস্টের সংখ্যা আরো 5-6 জন বেড়ে গেল। ওকে, এখন এই যে 5-6 জন বেড়ে গেল আর আপনার তো 3-4 জন আগে থেকেই ছিল, তো আপনি কিন্তু শুরুতে কিনছিলেন কয় কেজি পোলার চাল? বিগিনিং এ 2 কেজি। দেখেন এই ম্যাথ কিন্তু এটা সব থেকে সহজ ভাবে বোঝানোর একটা অন্যতম একটা তারিখ আমাদের, মানে আমার ক্ষেত্রে, যে আপনি এই জিনিসটা বুঝলে আপনার মাথায় একদম ম্যাথটা ঢুকে যাবে। আপনি বিগিনিং কিনছিলেন 2 কেজি, যখন শুনলেন আপনার নতুন করে আরো 5 জন গেস্ট বেশি বাড়বে, আপনি তাৎক্ষণিক দোকানে গিয়ে কি আপনি আরো কি 1 কেজি পোলার চাল কিনছিলেন, পারচেজ করছিলেন? হ্যাঁ,
কারণ আপনার লাগবে দেখে আপনি সেখানে গিয়ে আপনি আরো কি করলেন, আরো 1 কেজি চাল আপনি কিনলেন। ঠিক এই রকমের প্রত্যেকটা প্রোডাক্ট যখনই তৈরি করতে যায় মানুষের কিন্তু হয়তো আরো তাদের র মেটেরিয়ালস দরকার হয়, তখন তারা তাৎক্ষণিকভাবে তারা ওইটা গিয়ে আবার তারা পারচেজ করে। এর জন্য এটাকে আমরা বলি পারচেজ অফ র মেটেরিয়াল, যেটা কিনা বিগিনিং র মেটেরিয়ালস এর সাথে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। সো র মেটেরিয়ালস বিগিনিং অ্যামাউন্টের সাথে অ্যাড করতে হবে বা প্লাস করতে হবে পারচেজ অফ র মেটেরিয়াল। এই দুটো যোগ করার পরে যেটা থাকবে, যে অ্যামাউন্ট আপনি পাবেন, সেখান থেকে এই যে আমি বললাম আপনার 3 কেজি পোলার চাল কিনলেন, 3 কেজি পোলার চাল থেকে আপনি মিনিমাম আপনি 2.5 কেজি চাল আপনি রান্না করতেছেন, তাহলে আপনার কিন্তু হাতে আরো 0.5 কেজি রয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওইটা কিন্তু আপনি কি করতে হবে, তাহলে এখন আমি আপনাকে বলতেছি যে আপনি চাল কিনলেন 3 কেজি, আপনার হাতে আছে কতটুকু, আপনি বলেন 0.5 কেজি। কেমনে বুঝলেন? 3 কেজি থেকে আপনি 2.5 কেজি বাদ দিলেন, আপনার হাতে রয়ে গেল 0.5 কেজি। বুঝতে পারছি আমি? বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। তাহলে ডিডাক্ট করতে হবে কোনটা? ডিডাক্ট করতে হবে হচ্ছে কি আমাদের ওইটা যতটুকু আপনার হাতে রয়ে যাবে সেইটা বা এন্ডিং অ্যামাউন্টটা, জি। যেটা আপনাদের পরীক্ষার কোশ্চেনে প্রত্যেক জিনিস আমি দিয়ে দিব, প্রত্যেকটা জিনিস সুন্দর দেওয়া থাকবে। তো ঠিক আছে, আপনারা ডিডাক্ট করলেন। ডিডাক্ট করার পরে আপনাদের অ্যামাউন্ট যেটা পাবেন সেটা একটু দেখেন, ডান পাশে সরাই লিখবেন, একটু ডান পাশে সরাই লিখবেন। তারপরে এরপরে আসেন আপনারা এই র মেটেরিয়ালস দিয়ে কাজ কে করবে? আমরা বলেছিলাম যে লেবাররা করবে, তাহলে তাদেরকে আমরা বলি ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবারের অ্যামাউন্ট দেখেন বলা আছে, ওই যে ডিরেক্ট লেবারের অ্যামাউন্টটা সরাসরি আপনি ডিরেক্ট ম্যাটেরিয়ালস যোগ বিয়োগ করার পর যে অ্যামাউন্টটা পাবেন ঠিক সেটা নিচেই আপনি বসাই দিবেন। ঠিক সেটা নিচেই আমরা বসাই দিব, দেখছেন সুন্দর করে বসাই দিছি আমরা, ওই যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ডিরেক্ট লেবারের অ্যামাউন্টটা সরাসরি দেওয়া থাকবে পরীক্ষার কোশ্চেনে। আপনি সরাসরি ডিরেক্ট লেবার লিখে শিরোনামে সরাসরি অ্যামাউন্টটা বসাই দিলেন, হয়ে গেল। এরপরে আসেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওই যে আমি যেটা বলেছিলাম ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড একই কথা, যেগুলো আসলে আমাদের ইনডাইরেক্ট বা ফ্যাক্টরি রিলেটেড আসলে আইটেম গুলো কি আমরা কি বলি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড এর আন্ডারে আমরা সেই আইটেম গুলোই লিখবো যেগুলোর পাশে আমার ফ্যাক্টরি লেখা থাকবে কোশ্চেনে। তো দেখেন এখানে কিছু কিছু জিনিস লেখাই আছে, ইউটিলিটিস ফ্যাক্টরি, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, সাপ্লাইজ ফ্যাক্টরি, মেইনটেন্স ফ্যাক্টরি। একটা জিনিস শুধু বলা আছে ইনডাইরেক্ট লেবার। তার মানে আমি বলছিলাম যে ফ্যাক্টরি রিলেটেড ছাড়াও ইনডাইরেক্ট আইটেম গুলো কিন্তু আমরা এখানে লিখবো, এটাই এখানে নিয়ম, এটাই হচ্ছে এখানে নিয়ম। তো ইনডাইরেক্ট যদি কথাটা দেখে লেখা থাকে আমাদের কি করবো আমরা, সেটা এখানে আমরা লিখে দিব। বাস সুন্দর করে সবগুলো লিখে দিয়ে একসাথে যোগ করে যোগফলটা আমরা একটু ডান পাশে সরিয়ে লিখবো, একটু ডান পাশে আমরা সরিয়ে লিখবো। তারপরে ওই ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর অ্যামাউন্ট, তারপর হচ্ছে গিয়ে আমাদের ডিরেক্ট লেবারের অ্যামাউন্ট আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডের অ্যামাউন্ট, এই 3টা অ্যামাউন্ট আমরা যোগ করব। দেখেন যোগ করে আমরা দেখেন 3টা যোগ করে কি পাইছি, এখানে 15,70,000। এটা কিন্তু জাস্ট একটা ম্যাথ বানানো আর কি, একটা জিনিস দেওয়া আছে, জাস্ট নিয়মটা ওভাবে দেওয়া আছে এই অ্যামাউন্ট গুলো, ওইটাই আমরা চেষ্টা করতেছি, প্র্যাকটিস করতেছি। তো এই 3টা আইটেমকে যোগ করলে আমরা তাকে বলি টিএমসি বা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তো এই দুটো নিচের দিকে যাই, আমরা নিচের দিকে। সো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা তখনই পাবো ডিরেক্ট ম্যাটেরিয়ালস আরেকটু পরে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার আর হচ্ছে কি আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করার পরে এই যে পেয়ে গেলাম আমরা 15,70,000 টোটালটা। এইটা হচ্ছে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত পড়বে, এই 3টা যোগ করে আমরা পেয়ে গেলাম। 3টা যোগ করার পরে এখন আমরা কি করব, যে 2টা আইটেমের কথা আমি আরো বেশি বলেছিলাম যে 2টা বিগিনিং এবং এন্ডিং অ্যামাউন্ট দেওয়া থাকবে, সেটাও এখন এখানে বলে দিতেছি আমি। আমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কিনা, কোম্পানিতে ঠিকমতো আমাদের প্রোডাক্টটা তৈরি করতেছি কিনা, ওইটা কিন্তু আমাদের কি করা হয়, ওই ওয়ার্কিং প্রসেসে দেখা হয়, মনিটরিং করা হয়। তো ওয়ার্কিং প্রসেস বিগিনিং অ্যামাউন্ট আমরা কি করব, এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়ে যোগ করব ওয়ার্কিং প্রসেস বিগিনিং অ্যামাউন্ট, আর এন্ডিং ওয়ার্কিং প্রসেস অ্যামাউন্ট আমরা ওখান থেকে যোগ করার পরে যে অ্যামাউন্টটা পাবো সেখান থেকে বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পরে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, মানে ওই আইটেমটাকে বলা হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যোগ বিয়োগ করার পরে। এরপরে আমাদের আরেকটা যে আইটেম বাকি থাকবে ফিনিশড গুডস ইনভেন্টরি, সেইটার বিগিনিং অ্যামাউন্ট যোগ করব আর এন্ডিং অ্যামাউন্টটা বিয়োগ করে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব এই ম্যাথের। তার মানে র মেটেরিয়াল তাহলে আমাদের র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশড গুডস ইনভেন্টরির তিনটার আমাদের আমাদের যে শুরুর যেটা
বিগিনিং অ্যামাউন্ট আমরা যোগ করবো আর এন্ডিং অ্যামাউন্ট আমরা বিয়োগ করে দিব, তাহলে মোটামুটি আমাদের এটার উত্তরটা আমরা পেয়ে যাব। এবার একটু নিচের দিকে যাই আমরা, নিচের দিকে যাই। হ্যাঁ, আরেকটু না, ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, তাহলে ওই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল ম্যাথ শেষ হওয়ার পরেও আমাদেরকে একটু জিনিস আমাদের করতে হবে। সেটা হচ্ছে আমরা কিন্তু চ্যাপ্টার 1-এ টেবুলার সামারিতে মনে আছে সবার, মনে হয় আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি। ইনকাম স্টেটমেন্ট কেন করেছি? কারণ মালিকের আসলে ইনকাম হয় নাকি লস হয় সেটা বের করার জন্য। ঠিক এইরকম ম্যানেজারিয়াল পার্টেও আমরা দেখবো ইনকাম স্টেটমেন্ট করে যে ম্যানেজার কি আসলে সে কি ঠিক পজিশনে আছে নাকি সে আসলে আস্তে আস্তে ডুবতেছে তার কোম্পানি। এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? ম্যানেজারিয়াল পার্টে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে। এটা আমরা কিভাবে করব? এটা করবো এভাবেই। সেটা হচ্ছে সবসময় আমাদের মাথায় রাখতে হবে ম্যানেজার পার্টের একটা বুদ্ধি এটা অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে ম্যানেজার সবসময় কিন্তু ভাবে যে সে কি পরিমাণ প্রোডাক্ট তৈরি করছে আর কি পরিমাণ সে আসলে বিক্রি করছে। আমাদের একটু আগে দেখেন আমাদের ওই যে লাস্ট আমাদের ওই যে ফিনিশড গুডস দিয়ে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমাদের আলটিমেট একটা উত্তর আমরা পেয়েছি যেটাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড। ওই যে একটু আগে যে ম্যাথটা শেষ করলাম ওই ম্যাথের কিন্তু লাস্টে যে উত্তরটা পাবো ওটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তার মানে আমার আসলে সোল্ড করতে হবে, মানে বাজারে এসে বিক্রি করতে হবে। যেমন এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে 17 লক্ষ পরিমাণ আমাকে বাজারে বিক্রি করতে হবে, তাহলে আমার একটা ভালো একটা প্রফিট থাকবে। ভালো কথা। কিন্তু আমরা ম্যানেজিয়াল পার্টের প্রথমেই আমরা দেখবো যে ইনকাম স্টেটমেন্টে শুরুই হয় সেলস দিয়ে, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমি একটু আগে পেয়েছি। সেলসটা আপনাদের পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে। তো সেলস দেখেন আমরা সেলস করে ফেলছি বাজারে 25 লক্ষ, বাট করার কথা ছিল কত? 17 লক্ষ। তাহলে আমাদের আসলে হাতে প্রফিট মানে আসলে গ্রোসটা মানে যেটাকে প্রফিট বলি, তাহলে সেটা কত হলো? 8 লক্ষ। বুঝতে পারছি? আপনাকে সেলস, হ্যাঁ সেলস আমরা দিয়ে দিচ্ছি পরীক্ষা প্রশ্নে 25 লক্ষ, আর কস্ট অফ গুডস সোল্ড আপনি ম্যাথ করে পেয়েছেন একটু আগে কত? 17 লক্ষ। তাহলে প্রফিট 8 লক্ষ। তাহলে দেখেন সেলসটা আমি পরীক্ষা দিয়েই দেব। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড আমরা কি করব? বিয়োগ করব। তো সবাই তো দেখেন ঠিক আছে কিনা। 17 লক্ষ আমরা পেয়েছি। 17 লক্ষ কিন্তু আমরা ম্যাথটা করে পেলাম উপরে যোগ বিয়োগ করার পরে। তো 25 লক্ষ আসলে আমরা বিক্রি করে অলরেডি ফেলেছি, 17 লক্ষ করলেই হয়তো। তাহলে আমরা বেশি করেছি কত? 8 লক্ষ। তাহলে আমাদের গ্রোস মার্জিনটা তাহলে কত হচ্ছে? 8 লাখ। এখন এই 8 লক্ষ, হ্যাঁ 8 লক্ষ প্রফিট থেকে এই 8 লক্ষ যেটা পাইছে যেটা আমাদের আপনারই টাকা, এখান থেকে আপনাকে প্রথমেই আমি একটা কথা বলেছিলাম প্রথম দিকে যে দুইটা ডিপার্টমেন্টের লোকদের টাকা বা তাদেরকে তাদের বেতনটা ঠিকভাবে দিতে হবে বা তাদেরকে তাদের টাকা আগে ভাগই দিয়ে দিতে হবে। সেই লোকগুলো কারা? একটা হচ্ছে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং সাইডের, একটা হচ্ছে অ্যাডমিন সাইডের পিপল। সো সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই দুইটাও আমরা পরীক্ষার কোশ্চেনে সুন্দর মতো উল্লেখ করে দিব। সো আপনার কাজ থাকবে আপনি সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই দুইটা সুন্দর করে এখানে জাস্ট বের করে দুইটা যোগ করে লিখে ওই গ্রোস মার্জিন থেকে এটা বিয়োগ করে দিবেন। তার মানে যে প্রফিটটা হলো ওখান থেকে এখন আপনি আপনার কোম্পানি এই দুইটা সাইডের পিপলকে তাদের টাকা তাদের বুঝাই দিচ্ছেন। বুঝাই দেওয়ার পর যদি টাকা থাকে আপনার অ্যাকাউন্টে, যদি সেটা পজিটিভ ব্যালেন্স থাকে তাহলে অবভিয়াসলি এটাকে আপনার নেট অপারেটিং ইনকাম বলবো। আর যদি নেগেটিভ হয় মানে আপনার তো টাকা পয়সা নাই, আপনার অবস্থা খারাপ, তাহলে ওটা হচ্ছে নেট অপারেটিং লস। আমরা কি বুঝতে পারছি? ইয়েস ম্যাম। ওকে, এটা খুবই ইজি। আমি একটু একটু নিচের দিকে যান, ঠিক এই রকমের ম্যাথ গুলো এর মধ্যে একটা ম্যাথ আমি দেখাই দিই, নিচে একটু যান। যেতে থাকেন আরেকটু নিচে। হ্যাঁ এই ম্যাথটা দেখেন সবাই, 2.19। এটা একটু বড় করতে পারলে মনে হয় ভালো হয় যদি করা যায়। ও হচ্ছে না, ঠিক আছে তাহলে থাক। এই ম্যাথটা 2.19 নাম্বার এই ম্যাথটা বাসায় সবাই করবেন। এখানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস আপনার প্রত্যেকটা আইটেম যদি দরকার হয় তাহলে আমি যে নিয়মটা দিয়ে আপনাদের পুরো ম্যাথটা শিখিয়ে দিলাম ওই ম্যাথটার ওই নিয়মটা সামনে রেখে এখান থেকে সুন্দর বের করে করে প্রত্যেকটা অ্যামাউন্ট দেওয়াই আছে, শুধু আপনারা যোগ বিয়োগ করবেন, বের করবেন কত হয় এটা আমার ক্লাসে দেখাইন, তাহলে হবে। একদম ডুপ্লিকেট ম্যাথ হচ্ছে 2.19 নাম্বার। এবং সবাই তো পারলে লিখে নেন এই অধ্যায় থেকে 2.19, 2.25, 2.27, 2.28 এই 4টা ম্যাথ আমরা বাসায় করব, বাসায় প্র্যাকটিস করব।
একদম সবকিছু দেওয়া আছে এই ম্যাথের A to Z, জাস্ট শুধুমাত্র আমরা এটা করে জাস্ট আমরা করে দিব। আর এইটাই হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। এই 4টা ম্যাথ করে আমাকে জমা দিবেন। আর চ্যাপ্টার 1 এর যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম সেটা অনেকে কিন্তু এখনো বাসায় করছেন কিনা আমি জানি না, ওটা আমি জমা নিব হয়তো বা বন্ধের পরেই। আমি ডেট দিয়ে দেবো, ওই ডেটের মধ্যে সবাই জমা দিয়ে দেবেন অ্যাসাইনমেন্ট। হার্ড কপি সফট কপি দুইটাই, জীবন হচ্ছে গিয়ে আমাদের ওই সফট কপি আর আমাদের হাতে হার্ড কপি দিয়ে দিবেন। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, যেখানে আমরা 4টা ম্যাথ করব। এই 19 নাম্বার আপনারা ধরলেই 2 মিনিট লাগবে করতে। এটা 19, 25, 27, 28 এই 4টা ম্যাথ আমরা বাসায় ইনশাল্লাহ করব। ওকে, তাহলে এখানে কিন্তু সব সুন্দর মতো বলাই আছে, সব সুন্দর মতো দেওয়া আছে, শুধু খালি আপনাকে জাস্ট দেখে দেখে বসাতে হবে কোনটার সাথে যোগ হবে কোনটা বিয়োগ হবে, জাস্ট এইটুকু, আর কিছু না। তো মোটামুটি আমাদের এখানে দেখলাম আজকে অনেকেই উপস্থিত আছেন, আবার অনেকে উপস্থিত নাইও, কারণ 2টা সেকশন মিলিয়ে তো অনেক স্টুডেন্ট এখানে। অলরেডি আমার দেখতে পাচ্ছি 52 উইথ ইনক্লুডিং মি 52 আছে স্টুডেন্ট। তো ঠিক আছে, তারপরে সমস্যা নেই, কিন্তু অনলাইনে থাকলে তো সবার থাকা উচিত ছিল, বাসায় বসে ক্লাস করা, এটা তো আর সমস্যা নেই। 52 জন আছে। ম্যাম আজকে ভার্সিটির আশেপাশে কোথাও কারেন্ট থাকবে না ম্যাম, এই জন্য অনেকেই আসতে পারিনি ক্লাসে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আবার সমস্যা। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি সবাইকে দিয়ে দিব প্রেজেন্ট, সমস্যা নেই। আর এই যে রেকর্ডটা, ম্যাম ভালো হয় তাহলে। হ্যাঁ আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আমি সবাইকে দিয়ে দিব। আর এই রেকর্ডটা একটু আমাকে তহিদ সুন্দর মতো আমাকে গ্রুপে দিয়ে দিন, আমি এই রেকর্ডটা আমি সবাইকে দিয়ে দিব। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই হ্যাঁ বলেন বলেন প্লিজ। ম্যাম আপনি কি শনিবারে ভার্সিটিতে আসবেন? এই শনিবারে ভার্সিটিতে আমি মনে হয় না আসবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম আমাদের ম্যাম, সেকশনের আসসালামু কি খাতা দেখা হয়ে গেছে ম্যাম? এই সেকশন